একটু একা হয়ে বসুন আর আজকের গল্পটা মন দিয়ে শুনুন। নিজের জীবনের এমন একটা পাতা আজ আমি উল্টে দেব, যেটা হয়তো প্রকাশ্যে বলার সাহস অনেকেরই হয় না, কিন্তু আপনাদের এই বিশ্বাস আর ভরসা যা আমি প্রতিদিন পাই, সেটাই আমাকে শক্তি যোগাচ্ছে। আমার এই গল্পটা শুধু আমার নয়, এমন অনেকেরই, যারা সমাজের চোখে ভালো সেজেও মনের ভেতরে বয়ে বেড়ায় এক অন্যরকম ঝড়। আজকের এই কথাগুলোয় আপনারা নিশ্চয়ই খুঁজে পাবেন এমন কিছু অনুভূতি যা একাধারে মিষ্টি আর বিষাক্ত। তাই মনোযোগ দিয়ে শুনুন আর ভাবুন, সত্যিই কি সব সম্পর্ক সরল রেখায় চলে? আমার নাম শ্রেয়া। আমার বাড়ি বর্ধমানের কাছে এক ছোট্ট মফস্বল শহরে। ৮ বছর হলো আমার বিয়ে হয়েছে। দেখতে মোটামুটি সুন্দরীই বলা চলে। শ্যামলা গায়ের রং হলেও চোখ দুটো বেশ টানা টানা। আর আমি যখন ৮ পরে শাড়ি পরে হালকা আঁচল সরিয়ে কাজ করি, তখন নাকি আমার ফিগারটা আরও বেশি চোখে পড়ে। অন্তত আমার দেবরের চোখে তো পোক্তই। আজ আমি যে হলুদ শাড়িটা পরে বসেছি, এটাও সেই দিনের কথা মনে করিয়ে দেয়, যখন ওর চোখ আমার শরীরের ভাঁজে, কোমর ছাড়িয়ে পিঠের দিকে, ব্লাউজের সরু ফিতার দিকে আটকে যেত। আমার স্বামী রঞ্জন ব্যবসা করে, প্রায়ই বাইরে বাইরে থাকে। একাকিত্ব জিনিসটা কেমন সেটা আমি বিয়ের পরেই বুঝেছি। একটা ভরা সংসার, শাশুড়ি, শ্বশুর, দেবর সবাই আছে, অথচ আমার মনের ভেতরে একটা বিশাল শূন্যতা। রঞ্জন ভালো মানুষ, কিন্তু ও হয়তো ভালোবাসার ভাষাটা বোঝে না, অথবা ওর কাছে কাজটাই সব। রাতের পর রাত আমি শুয়ে থাকতাম, পাশে শুয়ে থাকত একটা শরীর, কিন্তু মনটা অনুভব করত সম্পূর্ণ এক ভিন্ন অনুভূতি। এই শূন্যতার মধ্যেই একদিন আমার জীবনে প্রবেশ করল আকাশ, আমার দেবরের নাম। ও আমার স্বামীর ছোট ভাই, মাত্র কয়েক বছরের ছোট। পড়াশোনা শেষ করে তখন সদ্য একটা চাকরিতে ঢুকেছে। একদম ছিপছিপে গড়ন, ফর্সা রং আর অদ্ভুত আকর্ষণীয় দুটো চোখ। প্রথম দিকে ও আমাকে ভাবি বলেই ডাকত, আর 10টা সাধারণ দেবরের মতোই ছিল। কাজের কথা ছাড়া ওর সাথে আমার খুব বেশি কথা হতো না। কিন্তু ধীরে ধীরে, খুব সূক্ষ্মভাবে সবটা পাল্টে যেতে শুরু করল। আমার মনে হয় ও আমার মনের অবস্থাটা ঠিক ধরে ফেলেছিল। আমার একাকিত্ব, আমার অবহেলা সবকিছুই ওর তীক্ষ্ণ দৃষ্টি এড়ায়নি। ও আমার দিকে একটু অন্যভাবে তাকাতে শুরু করল। প্রথমে আমি পাত্তা দিইনি, ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল। কিন্তু ওর চোখে সেই গভীরতা, সেই নীরব আবেদন, সেটা অস্বীকার করার মতো ছিল না। একটা কাজ করতে করতে আমি যখন একটু নুয়ে দাঁড়াতাম, ব্লাউজের ফাঁক দিয়ে যদি সামান্য কিছু দেখা যেত, দেখতাম ওর চোখটা ঠিক সেই দিকে চলে যাচ্ছে। আবার যখন ওর সাথে চোখাচোখি হতো, ও অমনি চোখ সরিয়ে নিত। একটা অদ্ভুত লাজুক হাসির রেখা ফুটে উঠত ওর ঠোঁটে। সেই হাসিটা আমার ভেতরে কি এক অস্থিরতা তৈরি করত, তা আমি নিজেও তখন বুঝতাম না। আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এমন আরও অনেক লুকানো গল্প হয়তো আপনাদের জীবনেও আছে, যা আমাদের এই আড্ডায় নতুন অর্থ খুঁজে পাবে। আকাশের এই আচরণ ধীরে ধীরে আমার মনের কোণে একটা অদ্ভুত দোলাচল তৈরি করতে শুরু করল। আমি তো বিবাহিত, আর ও আমার দেবরের মতো। এটা কি ঠিক? এই প্রশ্নটা সারাক্ষণ আমার মাথায় ঘুরত। কিন্তু ওর উপস্থিতি, ওর নীরব চাহনি আমার সেই শূন্য মনটাকে যেন নতুন করে জাগিয়ে তুলছিল। রঞ্জন যখন বাইরে থাকত, বাড়িতে আকাশ আর আমিই বেশিরভাগ সময় একা থাকতাম। শাশুড়িমা প্রায়ই তীর্থ করতে যেতেন, আর শ্বশুরমশাই নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। বিকেলবেলায় আমি ছাদে জামা কাপড় তুলতে যেতাম। দেখতাম ও নিচে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি ফিরে তাকালেই ও মোবাইল হাতে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত, যেন কিছুই দেখেনি। কিন্তু আমার বুকটা ধুকফুক করত। আমার ভেতরে একটা মিশ্র অনুভূতি হতো, ভয়, অপরাধবোধ আর একই সাথে একটা গোপন ভালো লাগা। কি অদ্ভুত না, যে সম্পর্কটা সমাজের চোখে পাপ, সেই সম্পর্কের দিকেই আমার মনটা ধীরে ধীরে ঝুঁকছিল। একদিন রাতে আমার শরীরটা হঠাৎ খারাপ করল। রঞ্জন তখন অফিসের কাজে বেঙ্গালুরুতে, শাশুড়িমাও ছিলেন না। আমি জ্বরের ঘোরে কাঁপছিলাম। আকাশ ঘরে এসে দেখল আমি বিছানায় শুয়ে ছটফট করছি। ও দেরি না করে দ্রুত ডাক্তার ডাকল, আমাকে ওষুধ খাওয়ালো, আর সারা রাত আমার পাশে বসে থাকল। কপালে জলপট্টি দিতে গিয়ে ওর হাতটা যখন আমার কপালে পড়ত, সেই স্পর্শে আমার শরীর যেন একটা অন্যরকম শিহরণ অনুভব করত। ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম গভীর চিন্তা, উদ্বেগ, কিন্তু তার সাথে আরও কিছু ছিল যা আমি ঠিক ধরতে পারছিলাম না। ওর হাতের উষ্ণতা আমার জ্বরকে হয়তো নামাতে পারেনি, কিন্তু আমার মনের ভেতরের শূন্যতাটাকে যেন কিছুটা ভরিয়ে দিচ্ছিল। পরের দিন সকালে যখন আমার জ্বর একটু কমেছে, ও আমাকে 1 গ্লাস গরম দুধ আর বিস্কুট এনে দিল। নরম গলায় বলল,
ভাবি, কেমন লাগছে এখন? কাল রাতে তো খুব কষ্ট হচ্ছিল। ওর গলার স্বরে এমন একটা আদর আর মমত্ব ছিল যা আমি রঞ্জনের কাছেও পাইনি অনেকদিন। আমি শুধু ওর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলাম। সেই রাতে যখন ও আমার পাশে বসেছিল, আমি ওর শরীরের খুব কাছাকাছি ছিলাম। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমার হাতটা বালিশের ওপর আলতো করে রাখা ছিল, আর ওর হাতটাও ছিল তার খুব কাছে। আমি জানি আমি হাত বাড়ালে ওর হাতটা ছুঁতে পারতাম, কিন্তু সেই রাতে আমি কিছুই করিনি। শুধু ওর উপস্থিতিটাকে আমার একাকী মন দিয়ে অনুভব করেছিলাম। এরপর থেকে আকাশের সাথে আমার সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করল। যদিও মুখে আমরা দেবর ভাবির সম্পর্কই বজায় রাখতাম, কিন্তু আমাদের চোখ একে অপরের সাথে অন্য এক ভাষায় কথা বলত। ও যখন বাইরে থেকে আসত, প্রথমে আমার ঘরে এসে একবার উঁকি দিত, ভাবি কিছু লাগবে? এইটুকু কথাতেই আমার মনটা কেমন যেন করে উঠত। আমি ওর জন্য চা বানাতাম, ওর পছন্দের খাবার রান্না করতাম। ও খেত, আর খেয়াল করতাম ওর চোখ বারবার আমার দিকে চলে আসত। একদিন দুপুরে আমি ঘরে বসে সেলাই করছিলাম। ও হয়তো নিচে ছিল, হঠাৎই আমার ঘরে ঢুকে এলো। ও জানত এই সময়টায় আমি একাই থাকি। আমি সেলাই থামিয়ে ওর দিকে তাকাতেই ও একটু হেসে বলল, ভাবি, আমার শার্টের বোতামটা একটু লাগিয়ে দেবে? আমি তো ভালো পারি না। আমি ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর শার্টটা হাতে নিলাম। ও আমার সামনেই দাঁড়ানো। আমি সুইসুতো নিয়ে ওর শার্টের বোতাম লাগাতে শুরু করলাম। ওর শরীরের খুব কাছাকাছি ছিলাম আমি। ওর গায়ের হালকা গন্ধ, ওর নিঃশ্বাসের শব্দ, সবকিছুই আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। বোতাম লাগানোর সময় আমার হাতটা একবার ওর বুকের কাছে লেগে গেল। আমি সাথে সাথে হাতটা সরিয়ে নিলাম, কিন্তু ও নড়েনি। ওর চোখ আমার দিকে স্থির, ওর ঠোঁটের কোণে সেই পরিচিত দুষ্টু হাসিটা। কাজ শেষে যখন শার্টটা ওর হাতে দিলাম, ও আমার হাতটা হালকা করে ধরে বলল, অনেক ধন্যবাদ ভাবি, তুমি না থাকলে আমার কি হতো কে জানে। ওর হাতের সেই স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের একটা ঢেউ বয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখের গভীরে তখন এমন এক আকাঙ্ক্ষা আমি দেখেছিলাম যা আমাকে ভিতরে ভিতরে কাঁপিয়ে তুলেছিল। ধীরে ধীরে এই ঘনিষ্ঠতা আরও গভীরে যেতে লাগল। রঞ্জন যখন বাইরে যেত, তখন আকাশের কাছে আমি এক অন্য আশ্রয় খুঁজে পেতাম। রাত জেগে আমাদের ফোনালাপ চলত, যেখানে আমরা একে অপরের মনের কথা বলতাম, আমাদের গোপন অনুভূতিগুলো ভাগ করে নিতাম। ও আমাকে বলতো ওর অফিসের গল্প, ওর স্বপ্নের কথা, আর আমি ওকে শোনাতাম আমার একাকিত্বের কথা, আমার না পাওয়া ভালোবাসার গল্প। কথার ফাঁকে ফাঁকে ও আমাকে নানাভাবে ছুঁয়ে যেত, তোমার গলার স্বরটা কি সুন্দর ভাবে, অথবা তোমার হাসিটা আমার খুব ভালো লাগে। এই ছোট ছোট কথাগুলোই যেন আমার মনের ভেতরে ভালোবাসার বীজ বুনে দিচ্ছিল। একদিন বিকেলে আমি ছাদে গিয়েছিলাম কাপড় তুলতে। আকাশও তখন জিমে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমেছিল। আমাকে ছাদে দেখেও বলল, ভাবি একটু দাঁড়াও, আমি এসে তোমাকেও হেল্প করছি। আমি কিছু বলার আগেই ও তরতর করে সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলো। আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে কাপড় তুলছিলাম। হঠাৎই একটা জোরে হাওয়াল এসে আমার আঁচলটা সরিয়ে দিল, আর আমার কোমরের অংশটা বেরিয়ে পড়ল। আমি শাড়ির আঁচলটা ঠিক করতে যাব, তার আগেই আকাশ আলতো করে আমার আঁচলটা ঠিক করে দিল। ওর আঙুলগুলো আমার কোমরের নরম ত্বকে আলতো করে ছুঁয়ে গেল। সেই স্পর্শে আমি যেন জমে গেলাম। ও আমার দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিল, আর আমার কানে ফিসফিস করে বলল, সাবধানে কাজ করো ভাবি। ওর এই ফিসফিসানি, ওর এই স্পর্শ আমার ভেতরে এমন এক আগুন ধরিয়ে দিল যা নিভিয়ে ফেলা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার বুকটা ধুকপুক করছিল, যেন এক্ষুনি ফেটে যাবে। আমি শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম, আর জানি না কেন আমার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এই জল কিসের? অনুশোচনার? না, নাকি এক নিষিদ্ধ ভালোবাসার? আমি তখন নিজেও জানি না। রঞ্জন যখন ফিরত, আমি আবার আমার সেই সাধারণ স্ত্রীর ভূমিকায় ফিরে যেতাম, কিন্তু মনের ভেতরে আকাশের জন্য একটা অন্যরকম টান, একটা গোপন আকাঙ্ক্ষা আমাকে সারাক্ষণ অস্থির করে রাখত। আমি নিজেকে বলতাম, শ্রেয়া, এটা ভুল, এটা পাপ, তুমি এমনটা ভাবতে পারো না। কিন্তু ওর উপস্থিতি, ওর চোখে সেই আকর্ষণীয় চাহনি আমাকে সব যুক্তি ভুলিয়ে দিত। একদিন রাতে আকাশ আমার ঘরে এলো। রঞ্জন তখন বাইরে। আমার ঘরে একটা সমস্যা হয়েছিল, জলের কল খারাপ হয়ে গিয়েছিল। ও বলল, ভাবি আমি ঠিক করে দিচ্ছি। আমি ওকে সব বুঝিয়ে বললাম। ও কাজ করছিল, আর আমি ওর দিকে তাকিয়েছিলাম। ও যখন কাজ শেষ করলো, রাত তখন প্রায় গভীর। ও আমার দিকে তাকিয়ে বলল, ভাবি একটা কথা বলবো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ও আমার খুব কাছে এসে দাঁড়ালো, আমার হাতটা নিজের হাতে নিল, আর খুব নিচু স্বরে বলল, তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ওর এই কথা শুনে আমার সারা শরীর কেঁপে উঠল।
আমি ওর হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু ও শক্ত করে ধরে রাখল। আমি জানি এটা ঠিক নয়, আমি জানি তুমি আমার ভাবি, কিন্তু আমি কিছুতেই নিজেকে আটকাতে পারি না। তোমার একাকিত্ব, তোমার কষ্ট সবটা আমি অনুভব করি। আমি তোমাকে খুশি দেখতে চাই ভাবি। ওর চোখে তখন আবেগ, ভালোবাসা আর একটা অদ্ভুত দৃঢ়তা। আমি কোনো উত্তর দিতে পারলাম না, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম আর আমার নিজের মনের ভেতরের দ্বন্দ্বটাকে অনুভব করছিলাম। ও ধীরে ধীরে আমার আরও কাছে এলো, ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। সেই মুহূর্তে আমি জানি না কেন আমার ভেতরের প্রতিরোধটা ভেঙে গেল। আমি শুধু ওর চোখে তাকিয়েছিলাম। ও আমার কপালে একটা আলতো চুমু খেল, সেই স্পর্শ ছিল আগুনের মতো উষ্ণ। আমি তোমাকে মুক্তি দিতে চাই এই কষ্ট থেকে ভাবি, ও ফিসফিস করে বলল। এই কথাগুলো আমাকে ভেতরে ভেতরে চূর্ণ করে দিল। আমি জানতাম আমি একটা ভুল পথে হাঁটছি, কিন্তু সেই মুহূর্তে ওর এই অনুভূতিগুলো আমার কাছে এত বেশি সত্যি মনে হচ্ছিল যে অন্য কোনো সত্য আমার চোখে পড়ছিল না। সেই রাতটা আমার জীবনের একটা বিভীষিকাময় রাত ছিল। না, কোনো শারীরিক সম্পর্ক আমাদের মধ্যে হয়নি, কিন্তু মনের দিক থেকে আমি ওর কাছে বাধা পড়ে গেলাম। ওর সেই ভালোবাসার স্বীকৃতি, সেই চোখের গভীরতা আমাকে এক অন্যরকম ফাঁদে ফেলে দিল। এরপর থেকে আমাদের সম্পর্কটা আরও জটিল হয়ে উঠল। ও আমার প্রতি আরও বেশি অধিকার বোধ দেখাতে শুরু করল। রঞ্জন যখন বাড়িতে থাকত তখনও ও আমার দিকে এমনভাবে তাকাত যেন আমি ওরই। আমি ভয়ে ভয়ে থাকতাম পাছে কেউ কিছু বুঝে ফেলে। আমার মনটা সারাক্ষণ অপরাধবোধে ক্লিষ্ট থাকত, কিন্তু একই সাথে ওর প্রতি একটা অদ্ভুত আকর্ষণও আমি অস্বীকার করতে পারতাম না। ও মাঝে মধ্যেই আমাকে এমনভাবে ছুঁয়ে যেত যা অন্যের চোখে স্বাভাবিক মনে হলেও আমার ভেতরে একটা গোপন বার্তা পাঠাত। যেমন রান্নাঘরের কাজ করতে গিয়ে ও হঠাৎ আমার পেছনে এসে দাঁড়াত, হাত বাড়িয়ে একটা মশলার কৌটো নিত, আর ওর শরীরটা আমার পিঠে আলতো করে ছুঁয়ে যেত। সেই স্পর্শে আমার শ্বাস বন্ধ হয়ে আসত, আর আমি জানি ও সেটাই চাইত। কখনো কখনো রঞ্জন যখন বাড়ির বাইরে যেত, ও আমাকে একা পেয়ে নানাভাবে কথা বলত, যেখানে এমন কিছু ইঙ্গিত থাকত যা আমাকে মানসিকভাবে দুর্বল করে দিত। ভাবি, রঞ্জন তো বোঝে না তোমার কদর, অথবা তুমি শুধু আমার জন্যই তৈরি হয়েছ। এই কথাগুলো আমাকে এক ভয়ঙ্কর জালে জড়িয়ে ফেলছিল। আমি বুঝতে পারছিলাম আমি একটা ভুল করছি, একটা পাপের পথে হাঁটছি, কিন্তু সেই পথ থেকে ফেরা আমার জন্য কঠিন হয়ে উঠছিল। ওর এই মনোযোগ, এই আকর্ষণ আমার দীর্ঘদিনের একাকিত্বকে যেন এক নতুন রং দিচ্ছিল। কিন্তু এই লুকোচুরি, এই অপরাধবোধ আমার জীবনকে বিষিয়ে তুলেছিল। আমি রাতে ঘুমাতে পারতাম না। আমার মনে হতো আমার ভেতরে একটা পচন ধরেছে। আমি যে ভুলটা করছি তার ফল একদিন না একদিন আমাকে ভোগ করতেই হবে। আমার হাসি কমে গেল, মুখে সবসময় একটা চিন্তার ছাপ থাকত। শাশুড়ি মা জিজ্ঞেস করলে বলতাম শরীর খারাপ, কিন্তু আমি জানি আমার শরীর খারাপ ছিল না, খারাপ ছিল আমার মনটা। একদিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে চমকে উঠলাম। আমার চোখের নিচে কালি, মুখটা শুকনো, যেন আমি অনেক বুড়িয়ে গেছি। এই কি সেই শ্রেয়া যে একদিন নিজের সৌন্দর্যে বিশ্বাস রাখত? এই কি সেই মেয়ে যে হাসি মুখে সবার সাথে কথা বলতো? না, আমি বদলে গেছি, আর এই বদলের কারণ আমার এই গোপন সম্পর্কের জটিলতা। আমি সিদ্ধান্ত নিলাম এই অবস্থা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। এটা শুধু আমার একার জীবন নয়, এর সাথে রঞ্জন, শ্বশুর শাশুড়ি, আকাশের জীবনও জড়িত। আমি আর এই মিথ্যা সম্পর্কটা টেনে নিয়ে যেতে পারবো না। একদিন দুপুরে আকাশ যখন অফিসে চলে গেছে, আমি শাশুড়িমার সাথে কথা বললাম। আমি সবকিছু বললাম না, শুধু আমার মনের অস্থিরতা আর একাকিত্বের কথা বললাম। শাশুড়িমা একজন বিচক্ষণ মহিলা। তিনি হয়তো অনেক কিছু আন্দাজ করতে পারলেন, কিন্তু আমাকে কিছু বললেন না। শুধু বললেন, শ্রেয়া, মানুষের জীবনে অনেক কঠিন সময় আসে, কিন্তু সব সময় মনে রাখবে তোমার সম্মান, তোমার নিজের শান্তিটাই সবচেয়ে বড়। সেই দিন আমি রঞ্জনকে ফোন করে বললাম, আমার শরীরটা একদম ভালো নেই, তুমি কিছুদিন ছুটি নিয়ে আসো। রঞ্জন আমার কথায় গুরুত্ব দিল। সপ্তাহখানেকের মধ্যেই ও ফিরে এলো, আর আমি ওর সাথে অনেক কথা বললাম। আমার একাকিত্ব, আমার মানসিক কষ্ট সবটা ওকে খুলে বললাম। ও হয়তো পুরোপুরি বুঝতে পারল না,
কিন্তু আমার কথা শুনল। এরপর থেকে আমি সচেতনভাবে আকাশকে এড়িয়ে চলতে শুরু করলাম। ও যখনই আমার কাছাকাছি আসার চেষ্টা করত, আমি কোনো না কোনো অজুহাত দেখিয়ে সেখান থেকে সরে যেতাম। ওর ফোন ধরা বন্ধ করে দিলাম, মেসেজের উত্তর দেওয়াও কমিয়ে দিলাম। ও প্রথমে অবাক হলো, তারপর বিরক্ত। একদিন ও আমাকে সরাসরি জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার ভাবি? তুমি কি আমাকে এড়িয়ে চলছো? আমি ওর দিকে তাকিয়ে কঠিন গলায় বললাম, আকাশ, তুমি আমাকে আর ভাবি বলে ডাকবে না। আমি তোমার বৌদি। আর আমাদের সম্পর্কটা কি সেটা মনে রেখো, এর বাইরে কিছু নয়। আমার এই পরিবর্তন ওকে অবাক করেছিল। ওর চোখে একটা মিশ্র অনুভূতি দেখলাম, রাগ, কষ্ট আর হয়তো সামান্য ভয়। এই সিদ্ধান্তটা আমার জন্য খুব কঠিন ছিল। একটা তীব্র আকর্ষণকে অস্বীকার করা, একটা মনের দুর্বলতাকে বশে আনা, এর জন্য অনেক মানসিক জোরের দরকার হয়। কিন্তু আমি জানতাম এটাই আমার জন্য সঠিক পথ। আমি আবারও নিজেকে নিজের কাছে ফিরিয়ে এনেছিলাম। রঞ্জনের সাথেও আমার সম্পর্কটা ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে শুরু করল। আমি বুঝতে পারলাম জীবনে ভুল করাটা অস্বাভাবিক নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে আসাটাই আসল সাহস। সম্পর্কের জটিলতা আমাদের জীবনে আসে, কিন্তু সেই জটিলতার গভীরে না ডুবে সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করাটাই বুদ্ধিমানের কাজ। আমার এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে ক্ষণিকের আবেগ আর আকর্ষণের বশবর্তী হয়ে এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়া উচিত নয় যা আমাদের সম্মান, আমাদের শান্তি আর আমাদের মূল্যবোধকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দেয়। জীবনটা খুব ছোট, আর এই ছোট্ট জীবনে সুখ আর শান্তিটাই আসল। সেই সুখ, সেই শান্তি যেন কোনো লুকানো সম্পর্কের ফাঁদে পড়ে আমরা হারিয়ে না ফেলি। তাই সাবধানে পা ফেলুন, নিজের মনের প্রতি সৎ থাকুন আর সমাজ ও নিজের জন্য সঠিক পথে চলুন।